বন্ধুরা, আমি রয়েছি আজকে রাখাইনপাড়াতে এবং দুপুরের খাবার এই রাখাইনপাড়াতেই খাবো। স্পেশাল তাদের যে খাবারগুলো রয়েছে সেই খাবার থেকে, যেমন তাদের স্পেশাল খাবার রয়েছে নাপ্পি। তাদের কিন্তু প্রতিদিন খাবারের তালিকায় নাপ্পি, তারপর হচ্ছে যে বকফুল, স্পেশাল যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু থাকে। এবং আজকে জানবো তাদের ঐতিহ্য। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের পাশে থাকুন। মাটির চুলায় কিন্তু তারা রান্না করে, কেউ বা টঙের উপরে চুলা পেতে রান্না করে। বর্ষার সিজনে তারা উপরে টং পেতে থাকে এবং যখন শুকনার মৌসুম তখন এভাবেই মাটির চুলায় রান্না করে। যারা বাসাতে থাকেন তারা হচ্ছে যে চাদর বুনিয়ে থাকেন এবং এক একটা চাদর 1000 টাকায় বিক্রি করেন। এই যে তাঁত শিল্প, এই তাঁত শিল্পটা আসলে অন্যতম এবং তাদের হাতের তৈরি যে চাদরগুলো রয়েছে এটার অসাধারণ সুন্দর এবং অতুলনীয়। আপনারা যদি কুয়াকাটায় কখনো আসেন, কুয়াকাটা অথবা পার্বত্য অঞ্চলে যেখানে রাখাইন সম্প্রদায়ের আধিপত্য রয়েছে, এই সমস্ত অঞ্চলে যদি আপনারা যান, সেখানে অবশ্যই তাদের হাতে তৈরি করা এই যে চাদরগুলো রয়েছে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এটি চাদর তৈরি করার খড়মা, পিছনে আছে সুতা। এভাবে সুতা তারা কেজিতে কিনে আনে 420 টাকা পার কেজি। ঢাকার থেকে তারা এই সুতাগুলো লাচ্ছি সুতা ক্রয় করে আনে এবং এই সুতাকে তারা এভাবে নাটাইতে পেঁচিয়ে নেয়। এরপরে হচ্ছে তারা এখান থেকে আবার এই যে খড়মাটা রয়েছে এক একটা লোহার সাথে তারা পেঁচিয়ে সেলাই করে চাদর তৈরি করে। এইটা হলো এ বাসার, এই পাড়ার মাতবরের বাসা। আপনারা যারা মাতবর কি বুঝেন না তাদেরকে বলতেছি, এটি এই পাড়ার যারা যদি কোনো সমস্যা বা কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে এর সমাধান দিয়ে থাকে এই মাতবর সাহেব। আমরা আসলে জানবো যে এই মাতবর আসলে যারা আছে এখানে এবং তাদের সিস্টেমটা কি, তারা কি তাদের কি পূর্বপুরুষটা কি তাদের বংশধর নাকি হচ্ছে যে এটা পরিবর্তন হয় না, তারা নির্বাচন করে তাদেরকে এই যে পাড়ার যে পঞ্চায়েত রয়েছেন তাদেরকে তৈরি করেন না অন্য কোনো ভাবে। তো চলুন দাদা, আসেন না। এখন বিষয় হচ্ছে না, আপনাদের এই যে আপনার বাবা তো পাড়ার প্রধান না? ও না না, সরি, এটা আপনার না। এইটা কি আসলে যে মানে একপ্রাণতান্ত্রিক নাকি তারা এটা কিভাবে তৈরি মানে সিলেক্ট করে? না, ওইটা মূলত নানা যেহেতু এখানে বয়স্ক আগে থেকে,
আর এখানে বলতে এখানে নানি যেহেতু এই পাড়ার জন্মস্থান নানির, তাই নানার এইখানেই মানে প্রথম থেকে এখানেই নানা আসছে, ঠিক আছে। আর যে 2-3টে ফ্যামিলি আছে তারা মানে এই পরবর্তীতে আসছে, ঠিক আছে। তাই সেহেতু ওই সময় থেকে যে আগে এখানে যে পাড়া ছিল তারা যে চলে গেছে, তারপর থেকে এখানে নানাই মানে মাতবর হিসেবে আছে। আর সে যদি চায় এখন যে বয়স্ক হয়ে গেছে নানি থাকবো না, তাহলে স্থানান্তরিত হবে, মানে ব্যক্তি পদটা মানে হবে পাল্টানো যাবে। যদি আরো কারো যদি সমস্যা নাই তাহলে তারা হবে, কোনো সমস্যা নাই তাহলে অবশ্যই হবে। তাহলে এই ব্যক্তি পদটা আসলে কিভাবে নির্ধারণ করে, সিলেক্ট করে? সিলেক্ট যে নানা বললো যে না আমার বয়স্ক হয়ে গেছে, আমি কানে শুনি না বা আমি থাকবো না এখন, ঠিক আছে। এই পাড়ায় থাকবে না, মানে পাড়ায় থাকবে কিন্তু ওই পদে থাকবে না, ঠিক আছে। তো আর কারো যদি আপত্তি না থাকে তাহলে যে কোনো একজন ব্যক্তিকে নির্ধারণ করা হইলো যে সবার মত আছে তার মাতবর দায়ী করা হয়। মানে আপনাদের মন্দিরে এসে ডাইকা ওইখানে সবাই বসে মানে আলোচনা সাপেক্ষে আর কি। হ্যাঁ, ওইরকম করা যায় যদি বড়ভাবে আয়োজন করে তাহলে হইলো, আর না যদি করতে মন চায় তাহলে পাড়ার যে কজন ফ্যামিলি আছে ওইটা তারা যদি বলে যে হ্যাঁ আমরা মানি তাকে মাতবর হিসেবে, তাহলে আমরা ওইটা। ও আচ্ছা, এমনিতে কোনো এইভাবে নাই যে যে মাতবর এখন যে আছে তার ছেলে আবার মাতবর হইবে, আবার এই পরে মানে একনান্তান্ত্রিক যে সিস্টেমটা এরকম নাই। মানে এটা হলো গিয়া নির্বাচনের সাপেক্ষে, যে মানে সবার মতামতের সাপেক্ষে আসলে। দর্শক, আমরা জানলাম আসলে মাতবরের সিস্টেমটা কি আসলে। যেমন একজন সরকার প্রধান আছে যারা হচ্ছে যে কি বলে যে বাবা আমার এই দেশের প্রধানমন্ত্রী ছিল, আমি এই দেশের প্রধানমন্ত্রী, সেটা হলো একনায়নতান্ত্রিক। এবং গণতান্ত্রিক হলো যেটা ভোটে নির্বাচিত হয় জনগণের নির্ধারণে। ঠিক তেমনি এ পাড়ার যেই মাতবর রয়েছেন সে হচ্ছে যে এই পাড়ার সবচেয়ে বয়স্ক এবং অভিজ্ঞ একজন লোক, যে কারণে হচ্ছে যে তাকে সবাই নির্ধারণ করেছে যে সেই পাড়ার মাতবর। এবং যে সিলেট যদি তখন তার যদি বয়স বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে সে আবার তাকে সে যদি বলে যে আমি এই পদে আর থাকতে চাই না, তাহলে তার পদটা আসলে চেঞ্জ করা হয়। তাও আবার এই পাড়ার যেই লোক রয়েছে তাদের হচ্ছে যে মতামত, এবং তারা একটি বৈঠক করেন যে আলোচনার সাপেক্ষে হচ্ছে যে এই পাড়ার যে এখন এই ভদ্রলোক আছে, এই ভদ্রলোক আর সে মাতবর থাকতে চায় না, তাই অন্য কাউকে আবার এই পদে বহাল করা হয় আলোচনার সাপেক্ষে, এবং সেটা খুব কঠোর এবং সুন্দরভাবে। এবং এই কত দূর আপনার, কত দূর? এখন কি হ্যালো, আগে কি মসজিদে বিয়ে হইবে এরপর নাকি? আচ্ছা, বাসা বই বিয়ে হইবে এত ঘন্টা লাগবে না বিয়ে দিতে? এই বাসাটি কিন্তু যেহেতু এটি মাতবরের বাসা, তাই তারা খুব সুন্দর পরিবেশ পরিচ্ছন্নভাবে থাকেন, এবং তারা কিন্তু উপরে টঙের উপরেই সবকিছু, তাদের খাওয়া, তাদের রান্না, তাদের সবকিছু থালা বাসন ওয়াশ করা সবই কিন্তু এই টঙের উপরে হয়। অবস্থা ভালো না, এটা খাওয়ার রান্না। কি রাঁধছেন আজকে? আমার কি দিয়ে খাওয়াইবেন? মাছ রাঁধছি। কি মাছ? মাছ, ডিম। মাছ, ডিম। তো
মসজিদে আমরা জানতে পারলাম আসলে তাদের পরিবেশ, তাদের হচ্ছে যে আত্মীয়তা এত সুন্দর। আমরা আসলে এই পাড়া এসে মুগ্ধ। আপনি যদি কখনো কুয়াকাটা আসেন বা যারা আসছেন তাদের রাখাইনদের আসলে বাসায় একবেলা খেয়ে যাবেন।